আমার প্রিয় ছাত্রছাত্রী, ছায়া স্মার্ট ক্লাসে তোমাদের স্বাগত। আমি প্রদীপ স্যার বলছি। আজকে তোমাদের দশম শ্রেণীর ভৌত বিজ্ঞানের যে অধ্যায়টা পড়াবো তার নাম ধাতুবিদ্যা। এই ধাতুবিদ্যা যখন তোমাদের আমি পড়াবো তখন পাশাপাশি দুটো বই কাছে রাখবে, ছায়া ভৌত বিজ্ঞান ও পরিবেশ, ছায়া ভৌত বিজ্ঞান ও পরিবেশ শিক্ষক। আমি পড়াবো, মন দিয়ে শুনবে আর বইটা দেখে নেবে, তোমাদের পড়াটা অনেকটা সহজ হয়ে দাঁড়াবে। এখন আমরা ধাতু সংকর নিয়ে আলোচনা করব। ধাতু সংকরটা কী বলো তো? অনেকগুলো ধাতু যদি পরস্পর মিশিয়ে তাদের দ্রবণ তৈরি করতে পারা যায়, তখন এই মিশ্রণটাকে বলা হবে ধাতু সংকর। খুব সহজ ভাষায় বলছি। দেখো, আমরা যদি চালকে জল দিয়ে গরম করি হাঁড়িতে, কি হয়? ভাত হয়। আবার যদি ডালকে গরম করি কি হয়? ডাল হয়। এবার চালে ডালে যদি আমরা মিশিয়ে দিই কি হয় বলো তো? খিচুড়ি হয়। এরকম ঠিক এখানেও একই রকম ঘটনা। একাধিক ধাতু যখন একটা জায়গায় দ্রবীভূত করা হবে তখন তার মিশ্রণে যেটা তৈরি হবে সেটা সমসত্ব হতে পারে, অসমসত্ব হতে পারে। মিশ্রণে যে দ্রবণ তৈরি হবে তখন তাকে বলা হবে কি? ধাতু সংকর। সংজ্ঞা দেখো, দুই বা ততোধিক ধাতুর সমসত্ব বা অসমসত্ব মিশ্রণে উৎপন্ন কঠিন দ্রবণকে কি বলা হবে? ধাতু সংকর। এই যে দ্রবণটা তৈরি করছে কিভাবে হচ্ছে না, মুখ্য উপাদান ধাতুটিকে গলিয়ে তরলে পরিণত করা হয়। অনেকগুলো ধাতু আছে, তার মধ্যে মুখ্য যে ধাতুটাকে আমরা ব্যবহার করব সেটাকে গলিয়ে তরল করা হয়। বাকিগুলোকেও কিন্তু তরল করা হয়, করে একসাথে মিশিয়ে দেওয়া হয়। মিশিয়ে দেওয়ার পরেতে সেটাকে ঠান্ডা করে শক্ত করা হয়। শক্ত করলে আবার ধাতু শক্ত হয়ে গেল। এই যে মিলেমিশে যেটা তৈরি করলো একেই আমরা বলবো ধাতু সংকর। এই ধাতু সংকর আমরা কেন করি না, ধাতু সংকর আমরা করি আমাদের ব্যবহারিক জীবনে কিছু সুবিধে পাওয়ার জন্য, যাতে সহজে ধাতুগুলো নষ্ট না হয় বা কয়েকটা বিশেষ দ্বারা ধর্ম দেখায়, যে ধর্মগুলো আমাদের কাজে লাগে সেই গুণগুলো থাকার জন্যই আমরা ধাতু সংকর তৈরি করি। আর ধাতু সংকর যখন তৈরি করি তার সঙ্গে ধাতুও থাকতে পারে, অধাতুও থাকতে পারে। যেমন মনে করো, এই যে বলেছে ধাতু সংকরের মধ্যে অধাতুও থাকতে পারে। অধাতু কীরকম কি না, ইস্পাতে যদি কার্বন থাকে, অনেক সময় ইস্পাতে কার্বন থাকে। এই যে ধাতু সংকর তৈরি করলে আমরা কী কী সুবিধে পাই না, কয়েকটা গুণ পাই। দেখো না, কাঠিন্য বৃদ্ধি হয়, আরও কঠিন হয়, আরও শক্ত হয়ে যায়। কোনো জিনিসকে অনেক শক্ত করতে হয়, সেক্ষেত্রে কাঠিন্য বৃদ্ধি হয়। নমনীয়তা কি? এই যে মনে হাতে আমার পেনটা রয়েছে, একে সহজে এটা বাঁকাতে পারবো না, করলে ভেঙে যাবে। এটা সহজে বাঁকানো যাবে। নরম, এটা সহজে বাঁকানো যাবে। নমনীয়তা এমন কোনো, তাহলে বাঁকাবো আবার কখনো শক্ত করবে, কারণটা কি না, আমরা ব্যবহারিক জীবনে এমন জিনিস দরকার, কখনো শক্ত থাকতে হবে। এই যে পেনটা যদি লিখতে গিয়ে বেঁকে যায় তাহলে কি লেখা ভালো হবে? সেক্ষেত্রে শক্ত দরকার আছে। আবার এমন কিছু জিনিস আছে যেগুলোকে সহজে বাঁকানো যায়, তখন আমরা সেই ধরনের নমনীয় ধাতু ব্যবহার করব। তাহলে নমনীয়তা হতে হবে। সম্প্রসারণশীলতা, সহজে সম্প্রসারণ হতে হবে, অর্থাৎ সহজে যাতে বৃদ্ধি হয়। একটা সোনার টুকরোকে যদি আমরা দেখবে যেখানে সোনার কাজ হয়, যেখানে গহনা তৈরি করা হয়ে থাকে, সেখানে ছোট্ট একটা সোনার পাতকে বা একটা টুকরোকে এটাকে ইচ্ছা করে অনেক লম্বা করা হয়। সরু চুলের মতন সাইজও আমরা লম্বা করে ফেলতে পারি, অর্থাৎ সম্প্রসারণ করতে পারি। এই সম্প্রসারণশীলতাও দরকার হয়। আবার ঘাতশীলতা এটা দরকার হয়। ঘাতশীলতাটা কি? অর্থাৎ তাতে যদি আঘাত করা যায়, আঘাত করলে বিভিন্ন শেপে পরিণত হবে, কিন্তু সেটা ভেঙে যাবে না। বিভিন্ন আকার আকৃতিতে তাকে পরিবর্তন করতে পারা যায়, সেটা হলো না ঘাত সহনশীলতা। যে আমি এটা ভাঙলাম, একটা ইটের টুকরো নিলাম, একটা সুপুরি নিলাম, আঘাত করে সঙ্গে সঙ্গে ভেঙে যাবে। কিন্তু ঘাতশীলতা হচ্ছে কি, যত আঘাত করবে সেটা কিন্তু ভেঙে যাবে না, তার আকার আকৃতির পরিবর্তন হবে। এটা সাধারণত গহনা তৈরি করতে বেশি কাজে লাগে। এই গুণটাকে আমরা কাজে লাগাই, যেটা সোনার ক্ষেত্রে আছে। এর ঘনত্ব নিয়ন্ত্রণ করতেও কাজে লাগে, ঘনত্বর পরিবর্তন করতে কাজে লাগে কোনো ক্ষেত্রে।
আর কি কাজে লাগে বলো তো? না জলবায়ুর হাত থেকে রক্ষা করার জন্য কাজে লাগে। জলবায়ুর হাত থেকে এমন কিছু ধাতু আছে জলবায়ুতে পড়ে থাকলে, অর্থাৎ জলবায়ুর প্রভাবে যে বৃষ্টিপাত হয়, বাতাসে যে অক্সিজেন থাকে, তাদের প্রভাবে কি হয়, তারা নষ্ট হয়ে যায়, বিভিন্ন অন্য যৌগ পরিণত হয়, যৌগ পরিণত হয়ে নষ্ট হয়ে যায়। আমরা পরবর্তী ক্ষেত্রে পড়ব মরচে পড়া যেটাকে বলে, দেখবে এই ফলে নষ্ট হয়ে যায়। নষ্ট সেখান থেকে রক্ষা করতে কাজে লাগে জারণ ক্রিয়ার হ্রাস, এছাড়া তাপ ও তড়িৎ পরিবাহিতা কমানো বা বাড়ানো, এইসব ক্ষেত্রেও আমাদের কিন্তু এই ধাতু সংকর বা সংকর ধাতুর আমাদের কাজে লাগে। সুতরাং আমরা এই যে ধাতু সংকর জানলাম, আমরা বিভিন্ন ধাতু এর পরবর্তী ক্ষেত্রে কিভাবে ধাতু সংকর তৈরি করা হয়েছে কয়েকটা ধাতু সংকর নিয়ে আলোচনা করব, মন দিয়ে এটা দেখবে তোমরা। আমরা এখন কিছু সংকর ধাতু আর তার ব্যবহার নিয়ে আলোচনা করব। দেখো, প্রথমে যেটা আলোচনা করব আয়রন। প্রথমে আলোচনা করব আয়রন। আয়রন মানে কি বলতো? লোহা। এর সংকর ধাতু কলঙ্কহীন বা স্টেনলেস স্টিল। ওর অনেকগুলো সংকর ধাতু আছে, এক একটা সংকর ধাতুর এক এক রকম নাম আছে। আমরা যেটা কলঙ্কহীন বা স্টেনলেস স্টিল, এই অনেকগুলো সংকর ধাতু কেন আছে বলো তো? না এই উপাদানগুলো বিভিন্ন অনুপাতে মিশ্রণ ঘটানো হয়েছে, মেশানো হয়েছে, এর ফলে বিভিন্ন রকম সংকর ধাতু তৈরি হয়েছে। প্রথমে কলঙ্কহীন বা স্টেনলেস স্টিল, এতে কি থাকে? এতে থাকে দেখো আয়রন থাকে 73%। আয়রন মানে লোহা, লোহা থাকে 73 ভাগ, শতকরা 73 ভাগ। ক্রোমিয়াম থাকে 18%, 18 ভাগ থাকে ক্রোমিয়াম। নিকেল থাকে 8% আর সামান্য কার্বন থাকে। এই সব জিনিসগুলোকে একসাথে মিশিয়ে দেওয়া হয়, মিশিয়ে ধাতু সংকর তৈরি করা হয়। কোন ধাতু সংকর তৈরি করা হচ্ছে? এটা হচ্ছে আয়রন। যেহেতু আয়রনটা বেশি আছে, অর্থাৎ লোহাটা বেশি আছে, 73% আছে। এই যে ধাতু সংকরটা তৈরি হলো, ধাতু সংকরটার নাম হলো কি? কলঙ্কহীন বা স্টেনলেস স্টিল। এর ব্যবহার কি? ব্যবহার বাসনপত্র তৈরি করতে কাজে লাগে, ছুরি তৈরি করতে কাজে লাগে, কাঁটার চামচ তৈরি করতে কাজে লাগে ইত্যাদি। আর কোথায় কাজে লাগে? যে ডাক্তার এখানে অস্ত্রোপচার যেখানে করে, সেখানে যে যন্ত্রপাতি আছে, সেই যন্ত্রপাতি তৈরি করতেও কাজে লাগে এখানেতে। আমরা দেখো আবার কিছু আছে ম্যাঙ্গানিজ স্টিল, এটাও কিন্তু আয়রনের। কেন আয়রনের বলছি? এখানে আয়রন আছে 85%, অর্থাৎ 100 ভাগের মধ্যে যে ধাতুগুলো আছে তার মুখ্য ভাগ আছে কিন্তু আয়রন। আয়রন আছে 85%, এমএন আছে 14%, আর আছে সামান্য কার্বন আছে। এগুলো দিয়ে মিশিয়ে তৈরি করা হয়ে থাকে। এটা পাথর চূর্ণ করার মেশিন, রেল লাইন, হেলমেট, মানে বুঝতে পারছো খুব শক্ত জিনিস যেগুলো, সেই সব জিনিসগুলো তৈরি করতে এটা কাজে লাগে। কি না? ম্যাঙ্গানিজ স্টিল। আর আয়রনের আরেকটা আমরা ধাতু সংকর নিয়ে দেখব, সেটা হচ্ছে এটা ইনভার, সেটার নাম হচ্ছে ইনভার। সেখানে লৌহ কতখানা আছে? না লৌহ বা আয়রন আছে 64 ভাগ, শতকরা 64%, আর আছে নিকেল 36%, আর সামান্য কার্বন থাকে। এইটাকে মিটার স্কেল, ঘড়ির যে পেন্ডুলাম, আর পরীক্ষাগারে বিভিন্ন রকম যন্ত্রপাতি, অর্থাৎ আমাদের যে ল্যাবরেটরিতে যে জিনিসপত্রগুলো আমরা ব্যবহার করি, সেই সব জিনিসপত্রগুলো কিন্তু এই ইনভার থেকে তৈরি করা হয়ে থাকে। আবার দেখো আমরা এবার কপার আর জিঙ্কের মধ্যে আসছি। কপার আর জিঙ্কের মধ্যে আসছি। এখানে দেখো আছে পিতল বা ব্রাশ। পিতল বা ব্রাশ, পিতল মানে দেখো এখানে কপার আছে 60 থেকে 80 ভাগ কপার, আর জিঙ্ক আছে 20 থেকে 40 ভাগ। এই দুটো জিনিসকে নিয়ে এখানে মেশা, দুটো ধাতুকে এখানে সংমিশ্রণ ঘটানো হয়। সংমিশ্রণ ঘটিয়ে আমরা কি তৈরি করি? আমরা সংকর ধাতু তৈরি করি। তার মধ্যে যেমন বাসন তৈরি হয়, কল, ফুলদানি তৈরি করতে কাজে লাগে, এই ধরনের জিনিসগুলো কাজে লাগে। আমরা এই কপার বা জিঙ্কের আরও কয়েকটা সংকর ধাতু নিয়ে আলোচনা করব। দেখো এবার জার্মান সিলভার। জার্মান সিলভার এখানে কে আছে? না কপার আছে 50%, জিঙ্ক আছে 20%, নিকেল আছে 30%। জার্মান সিলভার মানে জার্মান থেকে এসেছে তা নয়, এর নামই হলো জার্মান সিলভার। আর সিলভার আছে মানে কি? সিলভার আছে দেখো এখানে সিলভারই নেই, নামে এরকম হয়।
সুতরাং এটা দেখো জার্মান সিলভার, কপার আছে 50 ভাগ, জিঙ্ক আছে 20 ভাগ, আর নিকেল আছে 30 ভাগ, শতকরা 30 ভাগ আছে এখানেতে। এটা কি হয়, কি কাজে লাগে এই সংকর ধাতুটা তৈরি করে? এইভাবে তৈরি করা হলো কেন? এটা দিয়ে করা হয়ে থাকে চারুশিল্পে, বাসনপত্র, ফুলদানি, অলংকার, বিভিন্ন রকম শৌখিন জিনিস। শৌখিন জিনিস মানে কি? শৌখিন দেবে বড় বড় স্ট্যাচু, বাড়িতে বড় বড় মূর্তি বসানো আছে ঠাকুর দেবতার, সেগুলো তৈরি করা হয়ে থাকে। এটা হচ্ছে জার্মান সিলভার। আর আছে গান মেটাল। গান মেটাল মানে কি? গান মেটাল বলছে কেন বলছে এটা? এখানে নাম থেকে বুঝতে পারছো এটা গান, গান মানে বন্দুক, নিশ্চয়ই এটা বন্দুকে ব্যবহার করা হয়ে থাকে। হ্যাঁ সত্যি তো, এই তো বন্দুকে ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও ব্যবহার করা হয়ে থাকে কোথাও না, ভালভে ব্যবহার করা হয়ে থাকে, বিভিন্ন রকম যন্ত্রপাতি তৈরি করতে ব্যবহার করা হয়ে থাকে। এতে কি থাকে এই সংকর ধাতুতে? এখানে থাকে কপার আছে 87%, অর্থাৎ 100 ভাগের মধ্যে অধিকাংশরাই কিন্তু কপার রয়ে গেছে, 87 ভাগ রয়েছে। আর আছে এসএন আছে 10%, জেডেন আছে মানে জিঙ্ক আছে 2%, লেড আছে 1%। এই 4টে জিনিসকে এই আনুপাতিক হারে যদি মিশ্রণ ঘটানো যায় তবেই সেটাকে নাম বলবো আমরা গান মেটাল। এটাও এই বন্দুক, ভাল্ব, যন্ত্রপাতি তৈরি করতে কাজে লাগে। এবার দেখো আমরা তৈরি করছি কাঁসা বা বেল মেটাল। কাঁসা বা বেল মেটাল, এখানে কপার আছে 80 ভাগ, আর এসএন মানে টিন আছে কত না 20 ভাগ, অর্থাৎ 20 ভাগ আছে শতকরা। এই দুটো ধাতুকে মিশিয়ে ধাতু সংকর তৈরি করা হয়ে থাকে। এর দ্বারা কি তৈরি করা হয় না, বাসনপত্র তৈরি করি আমরা, থালা, গ্লাস, বাটি, এইসব যে আমরা প্রাত্যহিক জীবনে মানে প্রতিদিনের জীবনে যে ব্যবহার করে থাকি সেটাও কিন্তু এই কাঁসা বা বেল মেটাল থেকে তৈরি করা হয়ে থাকে। তবে একটা কথা মনে রাখবে, এই কাঁসা জিনিসটা আগে ব্যাপক প্রচলন ছিল। যুগের সঙ্গে সঙ্গে, সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদের প্রাত্যহিক জীবনের ব্যবহারটাও পাল্টে গেছে। কাঁসার জিনিস এখন খুব কম ব্যবহার করি। এখন আমরা স্টিলের বাসন, গ্লাস, থালা এগুলো ব্যবহার করি। আগে এটা ব্যবহার করতো, আগে কিন্তু ব্যাপক ওটাই ছিল ওখানেতে, তখন কিন্তু এই বাসনপত্র তৈরি হতো। সুতরাং ভেবো না যে এখন যে আমরা বাসনপত্রে ভাত খাই বা যে গ্লাস স্টিলের ইয়েতে খাই তাতে কিন্তু এগুলো আছে। আমরা আগেকারে যে কাঁসার আমরা বাসন ব্যবহার করতাম সেখানে কিন্তু এই ধাতুগুলো রয়েছে, অর্থাৎ কপার রয়েছে 80 ভাগ, আর টিন রয়েছে 20%, আর 20 ভাগ 100 ভাগের মধ্যে। এতে কিন্তু কোনো জিঙ্ক নেই, জিঙ্ক থাকে না। এবার ডুরালুমিন। ডুরালুমিনটা কি? এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের এক ধরনের ধাতু সংকর, অ্যালুমিনিয়ামের। এতে কি কি থাকে না, এতে দেখো অনেকগুলো ধাতু আছে। কি আছে বলো তো না, অ্যালুমিনিয়াম আছে 95%, অর্থাৎ 100 ভাগের মধ্যে অধিকাংশটাই কিন্তু অ্যালুমিনিয়াম। তার সঙ্গে সামান্য কিছু অন্যান্য ধাতু মেশানো হয়েছে। কি মেশানো হয়েছে না, কপার আছে মাত্র 4 ভাগ। তাহলে দুটোই তো হয়ে গেল 95 আর 4 99% হয়ে গেল, আর বাকি মাত্র 1% পড়ে রইল। 1% কি আছে? 1%-এর মধ্যে আছে Mn আছে 0.5 আর Mg আছে 0.5। ম্যাঙ্গানিজ আর ম্যাগনেসিয়াম এই দুটো 0.5% করে রয়েছে। এই মিশ্রণের ফলে কি তৈরি হবে না, এমন একটা সংকর ধাতু তৈরি হবে, সেই মূল্যবান সংকর ধাতুটা বিমানের কাঠামো তৈরি করতে কাজে লাগবে। দেখো শুধু আমরা যদি অ্যালুমিনিয়াম নিতাম হতো না, কিন্তু অ্যালুমিনিয়ামের সাথে এই 3টে ধাতুকে যখনই মিশিয়ে দিচ্ছে, সেটা যখন সংকর ধাতু তৈরি হচ্ছে তখন কিন্তু বিমানের কাঠামো তৈরি করতে কাজে লাগছে, মোটর গাড়ির বিভিন্ন অংশ তৈরি করতে কাজে লাগছে এই সংকর ধাতুকে। একইভাবে আমরা ম্যাগনেসিয়াম যদি ব্যবহার করি, এটাও অ্যালুমিনিয়াম আছে 90 থেকে 95%, Mg আছে 5 থেকে 10%। এটাও বিমানের যন্ত্রাংশ তৈরি করতে কাজে লাগে। এবার এই ধাতু সংকরগুলোর মধ্যে একটা বিশেষ নাম আছে। বিশেষ নাম কি বলো তো না, অ্যামালগাম। অর্থাৎ ধাতুর সঙ্গে যাদেরকে মেশানো হচ্ছে তার একটা উপাদান যদি পারদ হয় তখন তাকে অ্যামালগাম বলে। তার বাংলা হচ্ছে পারদ সংকর। পারদ সংকর তাকে বলা হয়ে থাকে। দাঁতের চিকিৎসায়
আয়না তো তৈরি করতে, আয়না মানে যে আমরা দর্পণে যে আমরা মুখ দেখি, হ্যাঁ, সেখানে তার পিছনেতে দেখবে একটা লাল রঙের একটা আস্তরণ দেওয়া থাকে, সেখানেতে এই আয়না তৈরি করতে ব্যবহার করে। আয়না মানে কি কাঁচ নয় কিন্তু, মানে কাঁচ তৈরি করতে ব্যবহার নয় কিন্তু, ওই আয়না তৈরি করতে কাঁচের পিছনে যেটা দেওয়া হয়, এটা মনে রাখবে। আর তড়িৎদ্বার রূপে, তড়িৎদ্বার মানে আমরা যখন তড়িৎ বিশ্লেষণ করি, একটা ক্যাথোড থাকে, একটা অ্যানোড থাকে, সেই তড়িৎদ্বার তৈরি করতেও এটা কাজে লাগে। সুতরাং একটা জিনিস দেখো, আমরা ধাতু পেলাম, ধাতুর ব্যবহারে আছে শুদ্ধ ধাতু, কিন্তু আবার একাধিক ধাতু যখন নির্দিষ্ট অনুপাতে কোন ধাতুর সঙ্গে কোন ধাতু মেশালে আরও ভালো তৈরি করা যাবে, এই মিশিয়ে কিন্তু আমরা সংকর ধাতু তৈরি করছি। আর যখনই সংকর ধাতু তৈরি করছি, তার ব্যবহার কিন্তু আরও অন্য মাত্রা নিচ্ছে, আরও ভালো সুবিধে আমাদের সুবিধাজনক অবস্থায় আমাদেরকে নিয়ে যাচ্ছে। আমরা কিন্তু প্রাত্যহিক জীবনে বিভিন্নভাবে এই ধাতু সংকরকে ব্যবহার করে থাকি। ভৌত বিজ্ঞানের বিভিন্ন টপিকের ওপর ভিডিওগুলো দেখার জন্য ছায়া প্রকাশনীর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো। যদি ভালো লাগে লাইক ও শেয়ার করো। নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করো।